রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুপুর ২টার দিকে আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে শুরু হয় মহাসমাবেশ। এর আগে সকাল ৯টা ৪০ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। সমাবেশ শুরুর অনেক আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। আজকের মহাসমাবেশ থেকে দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে বলে মনে করছেন নেতাকর্মীরা। এস এম আরিফের রিপোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরে সকাল থেকেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নামতে থাকে নেতাকর্মীদের ঢল। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। তবে এর অনেক আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যানের বাইরেও অবস্থান করছেন হাজার হাজার নেতাকর্মী। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের যে নির্দেশ দেবেন মঞ্চ থেকে আমরা সেটা পালন করার জন্য চেষ্টা করব এবং আমাদের এলাকায় বা দেশবাসীকে আমরা আমাদের এই মেসেজ পৌঁছে দেব। আরও আসতেছে, আমাদের অসংখ্য নেতাকর্মী পথে আছে এখনো। আমাদের 17 বছরের যে বেদনা ছিল, 17 বছরের বেদনা বুক থেকে দূর হচ্ছে, এসে দূর হয়ে এখন মনে এখন খুব আনন্দ লাগতেছে। আমরা ইসলামের পরিবেশ, আমরা কথা বলতে পারি ইসলামের জন্য। ৭ দফা দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে করা প্রথমবারের মতো এই সমাবেশ থেকে গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে বলে মনে করছেন নেতাকর্মীরা। যে এই ধরনের দাবিকে মেনে নিয়ে আগামী নির্বাচনকে যদি সফল করা যায়, তাহলে নতুন যে বাংলাদেশের স্বপ্ন, সে স্বপ্ন বাস্তবায়িত হবে। বাংলাদেশে জামায়াতের ব্যাপক জনপ্রিয় দলে আলহামদুলিল্লাহ পরিণত হয়েছে। তার প্রমাণ আজকে সোহরাওয়ার্দী উদ্যানে আজকের যে জনস্রোত। আমরা বিশ্বাস করি এই জনস্রোত আগামী দিনে ইসলামী বিপ্লবের জন্য, এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এটা ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। না, আপনারা তো উচ্ছ্বাস, জনগণের উচ্ছ্বাস দেখেই বুঝতে পারতেছেন হবে সামনে আমাদের যে দাবিগুলো নিয়ে এসেছি, আশা করছি পূরণ হবে। সুষ্ঠু বিচার, ফ্যাসিস্টদের বিচার সম্পন্ন করেই আমরা প্রত্যাশা করছি নির্দিষ্ট সময়ে নির্বাচন দেবে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলছেন এই সমাবেশ হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার ঐতিহাসিক মহড়া। এখানে আমরা আসার জন্য বাধ্য করি নাই, তবে আমাদের 25টা শহীদ পরিবার এখানে আমরা আনার জন্য আলাদাভাবে চেষ্টা করেছি। দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ, একটি প্রশাসন, একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের নেতৃবৃন্দ তাদের দাবিগুলো অত্যন্ত সুন্দরভাবে 2টার এই সমাবেশে তুলে ধরবে ইনশাআল্লাহ। মুখের কথা না, আমরা কাজের মাধ্যমে প্রমাণ যেহেতু রাখতে পেরেছি, আমরা আশা করি জাতি আমাদের প্রতি আস্থা রাখবে এবং ভবিষ্যতে আমরা সেই প্রমাণটাকে আরও ক্রমবর্ধমান করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সুশৃঙ্খলভাবে সমাবেশ সম্পন্ন করতে এবং যানজট সহ সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সমাবেশ স্থল ছাড়াও সমাবেশের আশপাশ এলাকার 20টি পয়েন্টে দলটির 6000 স্বেচ্ছাসেবক কাজ করছেন। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। দর্শক, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর মহাসমাবেশের সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী এস এম আরিফ। ধন্যবাদ আপনাকে। জামাতের এই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু প্রথম সমাবেশ এটি। এই জনসমাবেশ যারা তারা জামাত যে আয়োজন করছে তারা প্রথম থেকেই বলছিলেন যে জনসমুদ্রে পরিণত হওয়ার তারা প্রত্যাশা করছেন এবং সেটি আমরা কিন্তু লক্ষ্য করছি। এবং আমরা দেখেছি গতকালকে থেকেই কিন্তু ঢাকায় এই জনসমাবেশকে কেন্দ্র করে জামাতের যে নেতাকর্মীরা রয়েছে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জেলা বা উপজেলা বা থানা পর্যায়ে রয়েছে, সেই থানা পর্যায়ে উপজেলার নেতা কর্মীরা কিন্তু এই গতকালকে ঢাকায় এসে পৌঁছেছেন এবং আজকেও আমরা দেখেছি সকাল থেকে ব্যাপক নেতাকর্মী কিন্তু ঢাকায় ঢুকেছেন। পাশাপাশি ঢাকার উত্তর দক্ষিণ মিলিয়ে যে নেতাকর্মী রয়েছেন সব মিলিয়ে একটি জনসমুদ্রে কিন্তু পরিণত হয়েছে এই সোহরাওয়ার্দী উদ্যান। ইতিমধ্যে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের যে গেট, আমরা যারা নেতাকর্মীরা রয়েছেন ঊর্ধ্বতন তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু গেট বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। এত পরিমাণ নেতাকর্মীর চাপ এবং যেটি আগে বলেছি জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো সোহরাওয়ার্দী উদ্যান। অনেকেই কিন্তু বাইরে অবস্থান করছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের সহকর্মীদের মাধ্যমে বাইরে যারা রয়েছেন তারা বলছেন যে এই যে জনসমুদ্র এটি আসলে এই সোহরাওয়ার্দী উদ্যানকে পেরিয়ে অনেক দূরে চলে গেছে। এবং পাশাপাশি আমরা যেটি জানতে পেরেছি যে টিএসসি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এবং আজকে যে জামাতের যে এই জনসমাবেশ, আপনি জানেন যে
7টি দাবিতে মূলত তারা এই জনসমাবেশটি করছেন। তার মধ্যে পিআর পদ্ধতির নির্বাচন, যেটি তারা আগের থেকে বলে আসছিলেন, সেই পিআর পদ্ধতির নির্বাচন তারা চান এবং সেটি আসলে রাইজ করার জন্য এই জনসমাবেশ তারা করছেন। পাশাপাশি জুলাই গণহত্যার বিচার রয়েছে, প্রয়োজনীয় মৌলিক সংস্কার যেটি রয়েছে সেটি করে নির্বাচনের দিকে ধাবিত হওয়া, সেটিও তারা বলছেন। জুলাই সনদ, যেটি সবাই বলছেন যে জুলাইয়ের মধ্যে একটি জুলাই সনদ তৈরি করতে হবে, সেটি প্রণয়ন করতে হবে সরকারকে, সেই পরিমাণ সেক্ষেত্রে কিন্তু অনেক দলগুলো চাপও দিচ্ছেন। সেই জুলাই সনদ কিন্তু এই জুলাইয়ের মধ্যে কিন্তু যে প্রণয়ন, সেটির দাবি কিন্তু তারা তুলছেন। পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে সেটি নিশ্চিত, এটি আমরা কয়েকজন নেতাকর্মী, ঊর্ধ্বতন নেতাকর্মীর সাথে এখানে কিন্তু কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে এখনো পর্যন্ত তারা মনে করেন এই যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড কিন্তু তৈরি হয় না, যদিও এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল যে এই ফেব্রুয়ারির মধ্যে বা মাঝামাঝি সময়ে নির্বাচনের একটি ডেট হতে পারে, সেটি কিন্তু আসলে তারা জানিয়েছেন। সে কারণে কিন্তু জামাত কিন্তু এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছেন, যে তারা এখনো বলছেন যে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড সেটি কিন্তু এখনো তৈরি হয়নি। তবে যে সময়টি রয়েছে সেই সময়ের মধ্যে সেটি প্রণয়ন করতে পারবে, সেটি সেই নিশ্চিত করতে পারবেন সরকার, যদি সরকারের সদিচ্ছা থাকে, সেটিও কিন্তু তারা জানিয়েছেন। আরেকটি দাবি রয়েছেন প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা। ইতিমধ্যে কিন্তু প্রবাসীদের ভোটার হওয়ার সুযোগ শুরু হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 17,000-এর উপরে প্রবাসী কিন্তু বিভিন্ন, বিশেষ করে 9টি দেশ থেকে ইতিমধ্যে কিন্তু তারা ভোটার হয়েছে, আরও ভোটার প্রক্রিয়া রয়েছে। এই প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা কিন্তু এবার তারা জামায়াতের দাবির মধ্যে রয়েছে। মূল কথা, তারা মোটামুটি লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচনে যাওয়ার পক্ষে না, এবং সেটি কিন্তু তারা নিশ্চিত করতে চান। এই কারণেই কিন্তু আসলে এই যে জনসমাবেশটা রয়েছেন সেখান থেকে তারা সেই দাবিগুলো সরকারের কাছে করবেন। এখনও কিন্তু নেতাকর্মীরা বাইরে, যেটি বলছেন যে বাইরে যে নেতাকর্মীরা রয়েছেন তারাও অবস্থান করছেন, এবং ভিতরে কিন্তু জনসমুদ্র, সেটি আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরার চোখে যতদূর চোখ যায় সেই সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। এবং যারা সাধারণ নেতাকর্মী রয়েছে তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা খুবই উচ্ছ্বসিত এবং তারা দীর্ঘদিন পর একটি জমায়েত হয়েছেন এবং এত বড় জনসমাবেশ কিন্তু তারাও বলছেন যে এর আগে কখনো হয়নি। এটি আসলে 5 আগস্ট পরবর্তী যে সময়টা, সেটিতে জামাতের জন্য সেই অবস্থানটা তৈরি করে দিয়েছে বলে তারা কিন্তু বিশ্বাস করেন। তো এই ছিল আমার কাছে এই সোহরাওয়ার্দী থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ফরিদপুরের ভাঙ্গায় বাস দুর্ঘটনায় খুলনার দাকব উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাইদ সহ 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত জামায়াত কর্মী মোহাম্মদ আমানত শেখ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান। এ ঘটনায় আহত হন আরও অন্তত 8 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 3টার দিকে ঢাকায় জামায়াতের সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে যাওয়ার পথে ভাঙ্গা মডেল মসজিদের নিকট খুলনা ঢাকা মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতের সমাবেশ উপলক্ষে খুলনা থেকে বাস যোগে ঢাকায় যাওয়ার পথে ভাঙ্গা উপজেলার মডেল মসজিদের সামনে যাত্রাবিরতিকালে পেছন দিক থেকে রয়্যাল পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মাওলানা আবু সাইদ নিহত হন। আজ কক্সবাজারে শুরু হচ্ছে এনসিপির পদযাত্রা। ইতোমধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এছাড়া হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কক্সবাজার এসে পৌঁছেছেন। কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহরের পাবলিক হল ময়দানে গিয়ে শেষ হবে। কেন্দ্রীয় নেতারা কক্সবাজার আসার পথে চকরিয়া, ঈদগাঁও ও রামুতে যাত্রাপথে মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। এদিকে এই পদযাত্রাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে বুধবার দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর জারি করা কারফিউর আজ রাত 8টা পর্যন্ত শিথিল করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত 11টায় গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান। সেখানে জানানো হয়, আজ শনিবার সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। লোকজন পূর্বের ন্যায় চলাফেরা করতে পারবে। গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা সাপেক্ষে কারফিউর বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। কারফিউ শিথিলের আদেশের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। রাস্তাঘাট ও বাজারে বাড়ছে লোক সমাগম। গণপরিবহনও চলাচল করতে শুরু করেছে।
এনসিপির গোপালগঞ্জে পদযাত্রাকে কেন্দ্র করে কোটালীপাড়ায় 155 জনের নাম উল্লেখ করে এবং আরও 14 থেকে 1500 জনকে অজ্ঞাত আসামি করে বিশেষ আইনে মামলা দায়ের করেছেন কোটালীপাড়া থানা পুলিশ। ওই মামলায় এখন পর্যন্ত 23 জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে শুক্রবার রাতে 12 জনকে গ্রেফতার দেখিয়ে গোপালগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করেছেন এবং গত রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে আরও 11 জনকে আটক করেছে পুলিশ। মামলা বাদী হয়েছেন কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার সেন। গোপালগঞ্জের ঘটনায় দায় কার তা গঠিত তদন্ত কমিটির রিপোর্টে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, গোপালগঞ্জে মৃত্যু হওয়া 4 জনের মরদেহ স্বজনরা নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত হয়নি। গতকাল ঢাকা মেডিকেলে যিনি মারা গেছেন তার ময়নাতদন্ত হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। 3rd টার্মিনালের নির্মাণ কাজ 99.18% শেষ হয়েছে। কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে বলেও জানান তিনি। ময়নাতদন্ত যেমন ধরেন যে ঢাকার যেটা আছে এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলির যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছের থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। কমিটি গ্রহণ করা হয়েছে, এই কমিটিতেই নির্ধারণ করবে এটা কার দায়। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে। অতীতের যে কোন নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে। কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে এবং সবাই আন্তরিকতার সাথে বিষয়টি আলোচনা করছে। মোট হচ্ছে আমরা দেখেছি হচ্ছে 8টা বিষয়ে অলরেডি কনসেনসাস এসেছে, 7টা বিষয়ে কথাবার্তা হচ্ছে, আর 3টা বিষয়ে এখনো সেরকম কথা হয়নি। বাট আমরা মনে করি এই প্রত্যেকটা বিষয়েই খুব ভালো একটা কংক্রিট রেজাল্ট আসবে এবং এর পরে যেটা যে আমরা আশা করব যে জুলাই সনদটাও সবাই সাইন করবেন। করার পরে আমরা সবাই নির্বাচনের পরিবেশে ঢুকবো এবং আমি বলছি তো এই নির্বাচন কোনো পিছানোর কোনো নাই, এটা নির্বাচন হবেই এবং খুব ভালোভাবে হবে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের উপর গুরুত্ব আরোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না। মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক 3য় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। It is not enough to produce great engineers. We have to produce great human beings. Institution has a lot to do in producing great human being. Unless আপনারা যদি ভালো মানুষ না হন তাহলে কখনোই দেশ এবং জাতির কোনো উন্নয়ন সম্ভব না। এই জন্য প্রথম যে জিনিসটা হতে হবে আমাদেরকে ভালো মানুষ। Only then you can contribute, whatever you contribute, the country and nation will prosper. We are producing great scholars, great engineers, great doctors, great civil servants, great military officers, but without the ethics, without the ethical teaching, without making them good human beings, country will not be benefited. That is why I always encourage you to be disciplined, to good human being, and of course, with your intellect, you will be great engineers. বাকেরগঞ্জ পৌরসভায় যত্রতত্র ময়লা আবর্জনার স্তূপ করে রাখা, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকঠাক মতো পরিচালিত না হওয়ায় ময়লার স্তূপ থেকে মশার উৎপত্তিতে জনমনে ডেঙ্গু আতঙ্ক সৃষ্টি হচ্ছে। যদিও বিষয়টি মানতে নারাজ পৌর কর্তৃপক্ষ।
অথচ বাস্তব চিত্র পুরোটাই উল্টো। তবে পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় এই পরিস্থিতি বলে অভিযোগ নগরবাসীর। প্রতিনিধি মিজানুর রহমানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। বরিশালের বাকেরগঞ্জের পৌর শহরে পর্যাপ্ত ডাস্টবিন না থাকায় রাস্তায় ডোবানালা, খালে ময়লা আবর্জনা ফেলে স্তূপ করে রাখায় এবং পরিষ্কার না করায় দুর্গন্ধে রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না নগরবাসী। মুখে রুমাল, কাপড় দিয়ে কিংবা নাক চেপে ধরে চলাচল করতে হয়। দীর্ঘদিনও জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার না করায় পৌর শহর যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। আর এসব ময়লার উৎস থেকে রোগ জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয় ডেঙ্গু মশার উৎপত্তিস্থল বলে অভিযোগ নগরবাসীর। তারা কয় এই নিতেছি, এই গাড়ি আনতেছি, এরকম করে সময় ক্ষেপণ করেন। এত দুর্গন্ধ আসে যা বলার মতন না। আমরা দোকানদারি করতে পারি না, ব্যবসা বাণিজ্য কষ্ট হয়, গন্ধ আসে, ডেঙ্গু মশার আতঙ্কে আমরা ভীত। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে ড্রামের ময়লা ঠিক সময় নেয়। ডাস্টবিনের বিকল্প হিসেবে কিছু রাস্তার মোড়ে এবং বাড়ির সামনে পৌর কর্তৃপক্ষ প্লাস্টিকের ড্রাম রাখলেও তা নিয়মিত পরিষ্কার না করায় দুর্গন্ধে যেমন দূষিত হচ্ছে পরিবেশ, তেমনি দুর্বিষহ উঠেছে আশপাশের পরিবেশ। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, 3 যুগ ধরে পৌর কর সময় মতো দিলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। ময়লা ফালানোর জন্য একটা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা উচিত। কিছু পরিমাণ ডাস্টবিন থাকলেও সেগুলো নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। পৌরসভা কর্তৃপক্ষ এগুলো অপসারণের কোনো ব্যবস্থা করতেছে না দীর্ঘদিন যাবৎ। তবে প্রতিদিন সকালে কারবেস্টার দিয়ে ময়লা পরিষ্কার করে থাকেন বলে দাবি পৌরসভার নির্বাহী কর্মকর্তার। কোথাও কোনো ধরনের এরকমের অভিযোগ পাওয়া যায় বা আমরা তদন্ত করে দেখলে আমরা এ বিষয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা শতভাগ রাখার জন্য আপ্রাণ চেষ্টা করব। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকে পৌরসভাকে ক্লিন করার জন্য শতভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছি। পৌরসভাকে ক্লিন করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি এক্সট্রা আমরা পরিচ্ছন্নতা কর্মীও নিয়োগ করেছি। 9টি ওয়ার্ড নিয়ে বাকেরগঞ্জ পৌরসভা 1990 সালে স্থাপিত হয়। এই পৌর শহরে প্রায় 2 লক্ষাধিক মানুষের বসবাস। সামান্য বৃষ্টিতে ড্রেন উপচে সড়কে নোংরা আবর্জনা পড়ায় ছড়িয়ে পড়ছে মশাসহ নানা রোগ জীবাণু। আবু সাইদ অপু, মাই টিভি। এবার রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান। ছাত্র জনতার জুলাই আন্দোলনের প্রতিটি মুহূর্তে মমতাময়ী নারীদের প্রতিবাদী অংশগ্রহণ ছিল অনুপ্রেরণার, উদ্দীপনার। কিছু ক্ষেত্রে নারীরা ছিলেন অগ্রগামীও। স্বৈরাচারী সরকারের ছত্রছায়ায় আওয়ামী সন্ত্রাসী, বেপরোয়া র্যাব, পুলিশ সহ বিভিন্ন বাহিনীর অস্ত্র, গুলির সামনে তেজদীপ্ত সাহসী নারীরা দাঁড়িয়েছিলেন ঢাল হয়ে। তাদের প্রতিবাদ আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য টনিক হিসেবে কাজ করে। এসএম আরিফের রিপোর্ট। বিশ্বে যা কিছু মহান, চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নজরুলের এমন অভিব্যক্তি জুলাই অভ্যুত্থানের পরতে পরতে ফুটে উঠেছে। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফা। পেটোয়া বাহিনীর অস্ত্রগুলির সামনে নারীরা দাঁড়িয়েছিলেন ঢাল হয়ে, আন্দোলনকে বেগবান করতে যা টনিক হিসেবে কাজ করেছে। আমাদেরকে ধর্ষণের হুমকি, যৌন নিপীড়নের হুমকি, বাসা থেকে শুরু করে বাসায় যদি কোনো ধরনের নারী সদস্য থেকে থাকে তাদেরকে হুমকি দিত। এমনকি আমাদের পুরো বংশসহ উড়িয়ে দিবে, নির্বংশ করে দিবে, এই ধরনের হুমকিগুলো তো ছিলই। কেউ তাকে ভুলিয়ে ভালিয়ে ভুজুং ভাজুং বুঝিয়ে রাস্তায় নামিয়েছে। এই ধরনের বুঝারই কোনো উপায় নেই। ইটস বিকজ নারীরা এতটা সফিস্টিকেটেড, তারা যা বুঝে খুবই সুন্দরভাবে বুঝে। বিভিন্ন বিক্ষোভ মিছিলে নারী শিক্ষার্থীরা ছিলেন সম্মুখ সারিতে। শুধু তাই নয়, পর্দার আড়ালেও নানাভাবে ভূমিকা রেখেছেন তারা। কখনো খাবার পানি ব্যবস্থা করে, কখনো আবার আহতদের চিকিৎসা দিয়ে। শ্রেণী পেশার ভেদাভেদ ভুলে অংশ নিয়েছেন শিক্ষার্থীদের লড়াইয়ে। এইটা তো হচ্ছে একটা মেজর অংশের নারীরা কিন্তু এভাবে ইনভলভ হয়েছে যে তারা সামগ্রিকভাবে একটা প্রোটেক্টিভ ভূমিকার মধ্যে ছিল। আবার আরেকটা অংশ ছিল যারা হচ্ছে কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, এই মেয়েরা আবার ছিল কিন্তু মিছিলে একটা অগ্রগামী ভূমিকা পালন করে। যেহেতু ছেলেদের উপরে পুলিশ গুলি করছে, ছেলেদেরকে অ্যাটাক করার চেষ্টা করছে, মেয়েরা দেখা যায় সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। তো নারীদের এই বিপুল পরিমাণে অংশগ্রহণের কারণেই কিন্তু এই ছাত্রদের আন্দোলনটা ছাত্র জনতার আন্দোলনের রূপ নিয়েছিল। মানুষ এইটাকে আরও অনেক বেশি ওন করতে শুরু করে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নারীদের অনেকে হয়েছেন শহীদ। আহত হওয়ার সংখ্যাও নেহায়েত কম নয়। বিশেষ করে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডবে নারী শিক্ষার্থীদের রক্ত নাড়া দিয়েছিল সারা দেশকে।
জুলাইয়ের প্রত্যেকটা ঘটনা জুলাইয়ের গণঅভ্যুত্থানকে মোড় দিয়েছে, নতুন মাত্রা দিয়েছে, নতুন বেগ দিয়েছে। সেই জায়গায় যদি বলতে চাই 15ই জুলাই যখন আসলে নির্বিচারে অকাতরে আমাদের উপরে হামলা করা হয়, নির্মম নির্যাতন করা হয়, আমাদেরকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়, মানে কোনো ধরনের বাদ বিচার না করেই মানে যেই নির্মমতা তারা দেখিয়েছে। মেয়েরা যখন বাস থেকে নিচে নামার চেষ্টা করে তখন হচ্ছে চারপাশ থেকে দুই পাশ থেকে হচ্ছে ছাত্রলীগ বাঁশ দিয়ে হামলা করে, বিশাল বিশাল পাশ দিয়ে মেয়েদেরকে পিটাচ্ছিল। তো ওখানে তো অনেকের মাথা ফেটে যায়। ওখানে অনেক মেয়ের ছবি আপনারা দেখেছেন যে কিভাবে তাদের মুখের মধ্যে বাঁশ লেগে হচ্ছে মাথা ফেটে যায়। সো মানে এই যে ম্যাসাকার পরিস্থিতি, 15 জুলাইয়ের স্মৃতি আমার ওইটাই মনে আছে যে ছাত্রলীগ ভয়াবহ হামলা করেছিল। অভ্যুত্থান পরবর্তী নারীদের অবদানের গল্প কতটা সামনে এসেছে, কতটা মূল্যায়িত হয়েছেন তারা, এমন প্রশ্নে নারী যোদ্ধারা জানান অনেক ক্ষেত্রেই মলিন হয়েছে প্রত্যাশা। সিদ্ধান্ত গ্রহণের মতো জায়গা থেকে শুরু করে পলিসি মেকিংয়ের জায়গাগুলোতে নারীদের ভূমিকা ছিল, নারীদের অংশগ্রহণ ছিল। কিন্তু আমরা পরবর্তী সময় দেখতে পেলাম যে 3 জন ছাত্র উপদেষ্টার জায়গা হলেও একজন নারী শিক্ষার্থী ছাত্র উপদেষ্টা হিসেবে সেখানে জায়গা পায়নি, নারীদেরকে সেখানে জায়গা দেওয়া হয়নি। এবং এর পরবর্তী বিভিন্ন সংস্কার কমিশন থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নারীদেরকে সাইডলাইন করা হয়েছে। আমি অভ্যুত্থানটা খুব কাছ থেকে দেখেছি এবং মানুষ কিভাবে আসলে জাগরণ হয় ওইটা আমি কাছ থেকে দেখেছি। তো আমার মনে হয় যে আমি যা দেখেছি 2 চোখ দিয়ে, যা অনুভব করেছি, আমি কখনোই আসলে এই দেশের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ হবে না। সো আমি কখনোই কোনো আক্ষেপ অনুভব করি না। প্রত্যাশা ও প্রাপ্তির গড় মিলে আক্ষেপ নেই, আক্ষেপ কেবল অভ্যুত্থানের আকাঙ্ক্ষা 1 বছরেও বাস্তবায়ন না হয়। তবে আশা ছাড়ছেন না জুলাই নারী যোদ্ধারা, স্বপ্ন দেখেন অদূর ভবিষ্যতের। জনগণের মধ্যে ওই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা এখনো পর্যন্ত আছে এবং আজকে হোক কালকে হোক আমরা কিন্তু এই পরিবর্তন আনবই। সক্ষমতাটা আসলে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা তৈরি করে ফেলেছি। পুরো জুলাইটাই আমাদের জন্য একটা অনুপ্রেরণা হয়ে থাকবে ভবিষ্যৎ জীবনের জন্য এবং শিক্ষণীয় বিষয় আমরা এখান থেকে আমাদের শক্তি পাই। SM আরিফ, মাই টিভি, ঢাকা।